জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি জিকে প্র্যাকটিস সেট 3। আগে আমাদের 1 এবং 2 এই দুটো কিন্তু সেট হয়ে গেছে। আশা করছি এই সেটগুলো যদি তোমরা আমার সাথে নিত্য প্র্যাকটিস করো, তাহলে জিকে সংক্রান্ত যে কোনো এক্সামের জন্য, তুমি এমটিএস বলো, জিডি বলো, কেপি বলো, ডাব্লিউবি বলো, গ্রাম পঞ্চায়েত বলো, যে কোনো এক্সামের ক্ষেত্রে, আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে এখান থেকে তোমরা কমন পাবে, এটুকু আমি তোমাদেরকে বলতে পারি। আর সঙ্গে থাকো, লেভেল তৈরি করে দেবো। আজকের ফার্স্ট কোশ্চেন দেখো, বৈদ্যুতিক কোষের প্রতীকে মোটা এবং খাটো লাইন কি প্রতিনিধিত্ব করে? অপশনস দেখো, ধনাত্মক, ঋণাত্মক, ধনাত্মক এবং ঋণাত্মক, উপরের কোনোটিই নয়। লাইন যাচ্ছে, ঠিক আছে। এই যে লাইনটা আছে, এটা কি মোটা এবং খাটো? এটা কি সবসময় নেগেটিভকে নির্ধারণ করে? লিখে নাও সুন্দর করে। মোটা এবং খাটো থাকলে সেটাকে নেগেটিভ সাইন করবে, এবং লম্বা এবং সরু যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? পজিটিভ সাইন। এই কোশ্চেনের সঠিক উত্তর কি হবে? নেগেটিভ বা ঋণাত্মক। ঠিক। দিল্লির সুলতানি আমলের কোন বংশ স্বল্পতম, অর্থাৎ সব থেকে কম দিনের জন্য কোন রাজবংশ দিল্লির বুকে শাসন করে? আমাদের একটা সূত্র আছে, দেখিত শৈল। কি বললাম? দেখিত শৈল। দতে কি আছে? দাস বংশ। দতে কি আছে? দাস বংশ। ক্ষয়রশ্মিতে কি আছে? খিলজি বংশ বা খলজি বংশ বলে অনেকে। ততে কি আছে? তুগলক বংশ। ততে কি আছে? তুগলক বংশ। সইতে কি আছে? সইতে আছে সৈয়দ বংশ। আর লতে কি আছে? লতে আছে লোদি বংশ। তাহলে দেখিত শৈল, দাস বংশ, খিলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ এবং লোদি বংশ, এই বংশগুলো কিন্তু কালক্রমে দিল্লির বুকে শাসন করেছে। বংশ সব থেকে অল্প সময়ের জন্য শাসন করেছে। এই জন্যে অ্যাট ফার্স্ট আমাদেরকে কি জানতে হবে, যে কোন বংশর রাজত্বকাল কত সাল থেকে শুরু হয়েছে এবং কত সাল থেকে শেষ হয়েছে। দাস বংশ তোমার 1206 থেকে শুরু করে 1290 পর্যন্ত। কত? 1290 পর্যন্ত দীর্ঘ 84 বছর কিন্তু রাজত্ব করে। ঠিক আছে। দাস বংশ 1206 থেকে 1290 পর্যন্ত দীর্ঘ 84 ইয়ার্স কিন্তু এরা রাজত্ব করে। তারপরে আসছে আমার খিলজি বংশ। খিলজি বংশের 1290 থেকে শুরু করে 1320 পর্যন্ত, ঠিক আছে, দীর্ঘ 30 বছর কিন্তু তারা রাজত্ব করে। কে রাজত্ব করে? খিলজি বংশ। তাহলে দাস হয়ে গেল, খিলজি হয়ে গেল, দে কি তো হবে এবার, অর্থাৎ তুগলক হবে। তুগলক বংশ কত হবে? তুগলক বংশ 1320 থেকে শুরু করে 1414 পর্যন্ত, দীর্ঘ 94 বছর। ঠিক আছে, দীর্ঘ কত বছর? 94 বছর কিন্তু এই তুগলক বংশ রাজত্ব করে দিল্লির বুকে। তাহলে দেখিত হয়ে গেল, এবার কি হবে? শৈলর সই হবে। সই কত অর্থ কি? সৈয়দ। সৈয়দ বংশ কত হবে? সৈয়দ বংশ 1414 থেকে শুরু করে 1400 1450, অনেক বইতে কিন্তু এখানে 51 আছে। ঠিক আছে, দীর্ঘ 36 বছর রাজত্ব করে। এবং সর্বশেষ বংশ কি? লোদি বংশ। সর্বশেষ বংশ কি? লোদি বংশ। লোদি বংশ 1451 থেকে শুরু করে 1526 সাল পর্যন্ত কিন্তু দীর্ঘ 75 বছর কিন্তু রাজত্ব করে লোদি বংশ। তাহলে এবার তুমি নিজেই উত্তর করো, যে সব থেকে কম কোন বংশ রাজত্ব করে? খিলজি বংশ। মাত্র 30 বছর কিন্তু রাজত্ব করে এই খিলজি বংশ। যে দিল্লির বুকে কোন সুলতানি বংশ সব থেকে বেশি বছর ধরে রাজত্ব করে? উত্তর কি হতো? তুগলক বংশ। একটু আগে আমি তোমাদেরকে লিখিয়ে দিলাম, তুগলক বংশ। কত বছর? কত বছর হবে এটা? দীর্ঘ 94 বছর কিন্তু রাজত্ব করে তুগলক বংশ। আশা করছি এখানে তোমাদের কোনো কনফিউশন নেই। দিল্লি সাম্রাজ্যের প্রথম মঙ্গল আক্রমণের সম্মুখীন হয় কোন শাসক? ঠিক আছে, দিল্লি সুলতানি যুগ। এমসিকিউ তোলে ডাব্লিউবিপি, কেপি, এই ধরনের এক্সামগুলোতে কিন্তু দিল্লি সুলতানি যুগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
ঠিক আছে, তাহলে এই কোশ্চেনের উত্তর কি হবে, যে মঙ্গল আক্রমণের সম্মুখীন হয় দিল্লি সাম্রাজ্যের প্রথম কোন শাসক? কি উত্তর হবে? অপশনগুলো তোমাদের সামনে আছে, দেখে নাও। আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন বলবন, মোহাম্মদ বিন তুগলক এবং ইলতুৎমিশ। এর মধ্যে উত্তর কি হবে? আলাউদ্দিন খিলজি বা আলাউদ্দিন খলজি। ঠিক আছে, তাহলে আলাউদ্দিন খলজির আমি যদি বলি শাসনকাল কত, 1296 থেকে শুরু করে 1376 পর্যন্ত কিন্তু আলাউদ্দিন খলজি দিল্লির বুকে শাসন করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই মঙ্গল এই মঙ্গল আক্রমণের থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি সিরি নামে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিরি নামে একটি শহর কিন্তু স্থাপন করেন। খুব ইম্পর্টেন্ট, এক্সামে আসে যে সিরি নামে শহরটি কে স্থাপন করেন? উত্তর কি হবে? আলাউদ্দিন খলজি। কেন স্থাপন করেন? মঙ্গল আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। ঠিক আছে, আশা করছি এখানে কোনো কনফিউশন নেই তোমাদের। ঠিক আছে, আর অবশ্যই অবশ্যই করে নোটবুক পেন হাতে রাখবে। প্রত্যেকটা পয়েন্ট বন্ধুরা যে কোনো এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম অবহেলা করবে না। রিভিশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট টু সাকসেস। সঙ্গম যুগে জমিকে 5 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? 5 ভাগে ভাগ করা হয়। এই কোশ্চেনের উত্তর করতে হলে আগে তোমাদেরকে জানতে হবে যে যে 5টা ভাগ আছে সেই 5টা ভাগের নাম কি। ফার্স্ট ভাগ দেখো, কুড়িঞ্জি। নোট ডাউন করবে সবাই, কুড়িঞ্জি। ফার্স্ট ভাগ কি আছে? কুড়িঞ্জি। এই ভাগটাকে, যে অঞ্চলটা বলে তাকে বলে পার্বত্য অঞ্চলের যে মাটিগুলো ছিল, পার্বত্য অঞ্চল। ঠিক আছে, পার্বত্য অঞ্চলের যে ভাগগুলো ছিল সে কি আমরা বলবো কি কুড়িঞ্জি। তারপরে আছে মোল্লাই। কি বললাম? মোল্লাই, ভেরি গুড। তারপর আছে মোল্লাই। মোল্লাইটা কি? চারণভূমি। ঠিক আছে, চারণভূমি কথা অর্থ কি? যেখানে গবাদি পশুরা বিচরণ করে সেই অঞ্চলটাকে আমি কি বলবো? চারণভূমি। ঠিক আছে, নেক্সট ভাগ হচ্ছে পালাই। কি বললাম? পালাই। পালাইটা কি জন্য আছে? শুষ্ক ভূমি অর্থাৎ মরু অঞ্চল। ঠিক আছে, শুষ্ক ভূমি অর্থাৎ মরু অঞ্চল। তারপরে দেখো মরুদম। মরুদম কৃষি অঞ্চল। তাহলে উত্তর কি হলো? মরুদম অর্থাৎ অপশন 1। এবং লাস্ট যে ভাগটা আছে সেটা দেখো নেইতাল। নেইতাল, এটা কি হবে? সমুদ্র অঞ্চল। সমুদ্র অঞ্চল। তাহলে সমস্ত ভাগগুলো তোমরা আরেকবার ভালো করে শুনে নাও। অ্যাট ফার্স্ট হচ্ছে পার্বত্য অঞ্চল, কি হবে? কুড়িঞ্জি। তারপরে আছে মোল্লাই। মোল্লাই কি হবে? চারণভূমি। তারপরে আছে পালাই, কি হবে? শুষ্ক অঞ্চল। নেক্সট আছে মরুদম অর্থাৎ কৃষি অঞ্চল। ঠিক আছে, একদম লাস্ট কি হবে? নেইতাল অর্থাৎ সমুদ্র অঞ্চল। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই অবশ্যই করে এই পয়েন্টগুলো কিন্তু নোট ডাউন করে নেবে। ঠিক আছে, যে কোনো এক্সামে কিন্তু এখান থেকে আসতে পারে। এখন কিন্তু এক্সামের লেভেল অনেকটা হাই হয়ে গেছে। এখন কিন্তু ভীষণ কম্পিটিশন, লেভেলটা হাই করে রাখতে হবে আমাদের। রাষ্ট্রপতি কোন আর্টিকেলের মাধ্যমে সাজা কম করতে পারে? আমাকে উত্তর করো তোমরা। অপশনস তোমাদের সামনে আছে। 72 নম্বর আর্টিকেল, 61 নম্বর আর্টিকেল, 54 নম্বর আর্টিকেল এবং 56 নম্বর আর্টিকেল। উত্তর করো। উত্তর কি হবে? অপশন 1 72 নম্বর আর্টিকেল। 61 নম্বর আর্টিকেলের মাধ্যমে কি হয়? খুব ইম্পর্টেন্ট আসে ইমপিচমেন্ট। ইমপিচমেন্ট কথা অর্থ কি? রাষ্ট্রপতির পদচ্যুতি। ঠিক আছে, এবং বর্তমান আমাদের রাষ্ট্রপতি কে আছে? দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু ইনি কিন্তু সেকেন্ড মহিলা রাষ্ট্রপতি, সেকেন্ড। তাহলে ফার্স্ট কি হবে বলো? প্রতিভা পাটিল। কি হবে? প্রতিভা পাটিল। ঠিক আছে, ইনি কিন্তু প্রথম আমাদের মহিলা রাষ্ট্রপতি। ঠিক আছে, এবং এই দ্রৌপদী মুর্মু কিন্তু প্রথম এসটি কমিউনিটি থেকে, এসটি কথাটা কি? শিডিউল ট্রাইব। এনার বাড়ি কোথায়? ওড়িশার ময়ূরভঞ্জ নামে একটা ডিস্ট্রিক্ট আছে, সেখানে কিন্তু দ্রৌপদী মুর্মুজির বাড়ি। ঠিক আছে, মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি শিরোপা 2023 কে জিতলো? আগে তো এখান থেকে একটা এমসিকিউ অলরেডি তোমাদের হয়ে গেছে, ভালো করে খেয়াল করো যে চ্যাম্পিয়ন্স ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? হকির সঙ্গে যুক্ত। ঠিক আছে, এই হকি খেলায় কিন্তু মোট 11 জন প্লেয়ার নিয়োগ থাকে। এই হকি এই হকি ছাড়াও ফুটবল এবং ক্রিকেটেও কিন্তু 11 জন করে নিয়োগ থাকে।
আর যদি বলা হয় যে সব থেকে বেশি পরিমাণে খেলোয়াড় কোন খেলায় দেখতে পাওয়া যায়, তাহলে কিন্তু হকি হবে না, ফুটবলও হবে না, ক্রিকেটও হবে না, কি হবে? রাগবি। কি হবে? রাগবি খেলায়। ঠিক আছে, রাগবি খেলায় মোট 15 জন সদস্য থাকে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটার উত্তর কি হবে? যে মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা 2023 কে জিতলো? কে আবার জিতবে? আমাদের ভারত জিতবে। কাকে হারিয়েছে? জাপানকে হারিয়েছে। কত গোলে হারিয়েছে? 4-0 গোলে। জয় হিন্দ বলে দাও একবার সবাই। নিচের কোনটি, নিচের কোনটির উত্তর অংশ সহ্যাদ্রি নামে পরিচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা, আমি আবার বলছি, যারা যারা এখনো পর্যন্ত ম্যাপের ভিডিও দেখোনি, ম্যাপের ভিডিও তোমরা যে দেখে আসো। ম্যাপ ম্যাপের ভিডিও তোমরা অবশ্যই করে দেখে আসো, নাহলে কিন্তু জিওগ্রাফি তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। আর আমি যতগুলো জিওগ্রাফি ক্লাস করাবো সব ম্যাপের উপর নির্ভর করে করাবো। জিওগ্রাফি বুঝতে গেলে তোমাদের ম্যাপটা ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, উত্তর কি হবে বন্ধুরা? দেখো, ভারতের নিচের যে অংশটা সেটা এখানে, এই যে এই সাইডে, ওয়েস্টার্ন সাইডে যে মাউন্টেন রেঞ্জটা আছে সেটাকে আমরা কি বলবো? ওয়েস্টার্ন ঘাট। আর এই পাশে কি আছে? ইস্টার্ন ঘাট। ঠিক আছে, এই ওয়েস্টার্ন ঘাটের উত্তরের যে অংশটা, অর্থাৎ এইদিকে কি নর্থ, এইদিকে সাউথ, এইদিকে ইস্ট, এদিকে কি ওয়েস্ট, অর্থাৎ উত্তরের যে অংশটা, এই অংশটা, উত্তরের যে অংশটা, সেই অংশটাকে আমি কি বলবো? এই যে অংশটা, উত্তরের যে অংশটা, এই অংশটা কি বলবো আমরা? সহ্যাদ্রি বলবো। ঠিক আছে, আর নিচের যে অংশটা, এই যে অংশটা, একে আমি কি বলবো? মলয়াদ্রি বলবো। ঠিক আছে, মনে থাকবে যে ওয়েস্টার্ন ঘাট অর্থাৎ কি, উত্তর কি হবে? অপশন 3 হবে। ওয়েস্টার্ন ঘাটের উত্তর পাশের যে অংশটা, তাকে কি বলবো আমরা? সহ্যাদ্রি বলবো। এবং দক্ষিণ পাশের যে অংশটা, তাকে কি বলবো আমরা? মলয়াদ্রি বলবো। এখান থেকে আরেকটা কোশ্চেন আছে যে ওয়েস্টার্ন ঘাট কোন কোন রাজ্যের উপরে আছে? এক নম্বর কি হবে? মহারাষ্ট্র হবে। মহারাষ্ট্রে একদম অল্প অংশ আছে। বেশিরভাগটা বেশিরভাগটা কোথায় আছে? কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, গোয়া। আশা করছি তোমাদের এখানে কোনো কনফিউশন নেই। যদি কনফিউশন থাকে ভিডিওটি আরেকবার দেখে নিও। আর তাও যদি না হয় তাহলে তোমরা এই নাম্বারটা নোট ডাউন করো, 9382103501। ঠিক আছে, এই নাম্বারে তোমরা মেসেজ করতে পারো। চেরি ব্লসম ফেস্টিভ্যাল, কি বললাম? চেরি ব্লসম ফেস্টিভ্যাল কোন রাজ্যে সংগঠিত হয়? আসাম, মণিপুর, সিকিম এবং মেঘালয়। উত্তর বলো তোমরা। মেঘালয় উত্তর হবে। ঠিক আছে, এবার বলো মেঘালয়ের মুখ্যমন্ত্রীর নাম কি? মেঘালয়ের মুখ্যমন্ত্রীর নাম কি? কনরেড কনরেড সাংমা। ঠিক আছে, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কিন্তু কনরেড সাংমা। এবং রাজ্যপাল কি হবে? সত্যপাল মালিক। কি হবে? সত্যপাল। মেঘালয়ের লোকসভার আসন কতগুলো আছে? 2টো আছে। রাজ্যসভা কতগুলো আছে? 1টা আছে। ঠিক আছে, এবং মেঘালয়ের রাজধানীর নাম কি? শিলং। কি হবে? শিলং। নিত্য তোমরা আমার সাথে এই জিকে সেটগুলো প্র্যাকটিস করো, আমি কথা দিচ্ছি লেভেল তৈরি করে দেবো। নেক্সট দেখো, নেহেরু রিপোর্ট নিম্নলিখিত কোন সালে পেশ করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নেহেরু রিপোর্ট নিম্নলিখিত কোন সালে পেশ করা হয়? অপশানস তোমাদের সামনে আছে 1927, 1929, 1928 এবং 1930। উত্তর করো। সঠিক উত্তর কি হবে? 1928 সালে। ঠিক আছে, এই নেহেরু রিপোর্টের মাধ্যমে প্রধান দাবি কি ছিল? প্রধান দাবি ছিল ডমিনিয়ন স্ট্যাটাস। ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটাও আসে এক্সামে, যে নেহেরু রিপোর্টের প্রধান শর্ত কি ছিল? কি হবে? ডমিনিয়ন স্ট্যাটাস। এছাড়াও এই নেহেরু রিপোর্টে অনেক কিছুই দাবি করা হয়। তার মধ্যে ইম্পর্টেন্ট যেটা আছে, হিন্দি ভাষাকে হিন্দি ভাষাকে দাবি করা হয় সরকারি ভাষার মর্যাদা দেওয়ার জন্যে। কোনো সম্প্রদায়কে আলাদা আলাদাভাবে নির্বাচন করা যাবে না। ঠিক আছে, এবং আরেকটা বলা হয় যে আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করতে হবে। ঠিক আছে, অর্থাৎ বাইক্যামেরাল, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গ্রহণ করতে হবে। ঠিক আছে, কার্বন পরমাণু অন্য কার্বন পরমাণুর সাথে কি বন্ধন তৈরি করতে পারে? অপশন দেখো,
ধাতব বন্ধন, হাইড্রোজেন বন্ধন, সমযোজী বন্ধন এবং আয়নিক বন্ধন। উত্তর করো তোমরা। কার্বন পরমাণু অন্য কার্বন পরমাণুর সাথে কি বন্ধন গঠন করে? অ্যান্সার করেছো। উত্তর কি হবে? অপশন সি, সমযোজী বন্ধন। নিম্নলিখিত কোন গ্রন্থে মৌর্য বংশের শেষ শাসক বৃহদ্রথ হবে? কি হবে? বৃহদ্রথ। ঠিক আছে, বৃহদ্রথকে হত্যার ঘটনাবলী উল্লেখ আছে। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু একটা এমসিকিউ অলরেডি তোমাদের হয়ে গেছে, যে মৌর্য বংশের শেষ শাসকের নাম কি? কি হবে? বৃহদ্রথ। ঠিক আছে, বৃহদ্রথ কিন্তু মৌর্য বংশের শেষ শাসক। বৃহদ্রথকে হত্যার যে কাহিনীটা, সেই কাহিনী কোন গ্রন্থে উল্লেখ করা আছে? অপশনস তোমাদের সামনে আছে: হর্ষচরিত, নাগানন্দ, মালবিকাগ্নিমিত্রম এবং আইহোল প্রশস্তি। উত্তর করো তোমরা। হর্ষচরিত। এবং আমাকে বলো, এই যে বৃহদ্রথকে কে হত্যা করে? মৌর্য বংশের পরে কোন বংশ আসে? শুঙ্গ বংশ কে স্থাপন করে? পুষ্যমিত্র শুঙ্গ। ঠিক আছে, কে স্থাপন করে? পুষ্যমিত্র শুঙ্গ। এই পুষ্যমিত্র শুঙ্গ 185 অব্দে, কত? 185 অব্দে মৌর্য বংশের শেষ শাসক বৃহদ্রথকে হত্যা করে কিন্তু শুঙ্গ বংশ স্থাপন করে। ঠিক আছে, আর সেই যে ঘটনা বলি কোথায় উল্লেখ করা আছে? হর্ষচরিত গ্রন্থে কিন্তু উল্লেখ করা আছে। নিচের কে লোধি বংশ স্থাপন করে? প্রহল্ল লোধি, ইব্রাহিম লোধি, জালালউদ্দিন লোধি, উপরের কেউ নয়। উত্তর করো তোমরা। উত্তর কি হবে? বহুল্য লোধি। ঠিক আছে, লোধি বংশ যদি বলি 1451 থেকে শুরু হয়েছিল এবং 1526 সালে কিন্তু শেষ হয়েছিল। শেষ কেন হয়েছিল? যে এই সময় কিন্তু এই 1526 সালে কি হয়? প্রথম পানিপথের যুদ্ধ হয়। কার কার সাথে হয়? লোধি বংশের শেষ সম্রাট কি ছিল? ইব্রাহিম লোধি। ইব্রাহিম লোধির সাথে কার হয়? বাবরের হয়। এই বাবর কিন্তু এই যুদ্ধে জয়লাভ করে। ঠিক আছে, বাবর জয়লাভ করে কোন যুদ্ধে? পানিপথের প্রথম যুদ্ধ। কত সালে হয়? 1526 সালে হয়। ঠিক আছে, বাবর জয়লাভ করলো এবং মুঘল সাম্রাজ্য কিন্তু স্থাপন হলো। কি হলো? মুঘল সাম্রাজ্য স্থাপন হলো। কোন সাম্রাজ্যকে হারিয়ে? লোধি সাম্রাজ্যকে হারিয়ে কিন্তু মুঘল সাম্রাজ্য স্থাপন করেছিল। কে করেছিল? বাবর করেছিল। কত সালে করেছিল? 1526 সালে। কোন যুদ্ধের মাধ্যমে করেছিল? পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে করেছিল। এবং এই পানিপথের প্রথম যুদ্ধে কিন্তু প্রথম কামান ইউজ করা হয়। কামান, প্রথম আগ্নেয় অস্ত্র বা কামান ব্যবহার করে কে? বাবর। কোন যুদ্ধে? পানিপথের প্রথম যুদ্ধে। কত সালে বললে? 1526 সালে। এবারে যদি এখান থেকে বলি যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়? 1556 সালে। এবং পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়? 1761 সালে। ঠিক আছে, পানিপথের চতুর্থ যুদ্ধ কত সালে হয়? উত্তর করো তোমরা। এখনো পর্যন্ত হয়নি, তো উত্তর তোমরা কি করবে? এখনো পর্যন্ত চতুর্থ যুদ্ধ সংঘটিত হয়নি। ঠিক আছে, সঠিক উত্তর কি হবে? এখনো পর্যন্ত যুদ্ধ সংঘটিত হয়নি। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কি বলেছে? কথাকলি নৃত্যে মুখের বিভিন্ন রং বিভিন্ন মানসিক স্তরে এবং চরিত্র নির্দেশ করে। এর মধ্যে যে সবুজ রংটা আছে, সবুজ রংটা কি নির্দেশ করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগে তোমাকে জানতে হবে এই যে কথাকলি নাচ, এটা কোন দেশে দেখতে পাওয়া যায়? কি হবে? কেরলে হবে। কথাকলি কোথায় দেখতে পাওয়া যায়? কেরল। এখানে তিন ধরনের, এখানে তিন ধরনের রঙের উল্লেখ আছে। এক নাম্বার আছে সবুজ রং। ঠিক আছে, 2 নম্বর আছে কালো রং এবং 3 নম্বর আছে লাল রং। ঠিক আছে, সবুজ রংটা হচ্ছে আভিজাত্য বোঝায়। কি বোঝায়? আভিজাত্য বোঝায়। এবং কালো রংটা হচ্ছে দুষ্টু মানসিকতা বোঝায়। কি বোঝায়? দুষ্টু মানসিকতা। এবং লাল রংটা কি হবে? রাজকীয়তা। লাল কি হবে? রাজকীয়তা। এবং খারাপ সংকল্প অর্থাৎ নেগেটিভিটি। ঠিক আছে, এইগুলো কিন্তু লাল রং
লাল রং দ্বারা বোঝানো হয়। তাহলে আরেকবার ভালো করে বুঝে নাও, সবুজ কি হবে? সবুজ হবে আভিজাত্য। তাহলে উত্তর কি হবে? এটা উত্তর কিন্তু অপশন ডি হবে। ঠিক আছে, উত্তর কি হবে? অপশন ডি আভিজাত্য। সবুজ কি হবে? আভিজাত্য। কালো কি হবে? দুষ্টু। লাল কি হবে? রাজকীয়তা এবং খারাপ সংকল্প, অর্থাৎ নেগেটিভিটি। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই যে কথাকলি নাচটা কোন স্টেট হবে? কেরল স্টেট হবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট বন্ধুরা, এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখবে এবং এক্সামে কিন্তু এখান থেকে কোশ্চেন তোমরা অবশ্যই পাবে। 1905 সালে নিম্নলিখিত কোন তারিখে লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেছিল? সাল তো আমরা সবাই জানি যে 1905 সালে হয়। ঠিক আছে, সেই দিন ভুলে যাও, সেই দিন তোমরা ভুলে যাও যে এত সহজ কোশ্চেন আসবে। আসবে না, কখনোই আসবে না। এবার তোমাদেরকে ডেট উল্লেখ করে দিয়েছে যে কোন তারিখে হয়েছিল। উত্তর করো তোমরা। সঠিক উত্তর কি হবে? অপশন এক, 20 জুলাই। কিন্তু বাস্তবায়িত হয় কত সালে? 1905 সালেরই 16ই অক্টোবর। ঠিক আছে, 16ই অক্টোবর কিন্তু এই বঙ্গভঙ্গ কিন্তু কার্যকারিত হয়। এবং কার আমলে হয়? কার্যকর কার আমলে হয়? অবশ্যই কি লর্ড কার্জনের আমলে হয়। ঠিক আছে, এবং বাতিল হয় কার? বাতিল হয় কত সালে? 1911 সালে। কার আমলে? লর্ড হার্ডিংসের আমলে। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সব থেকে বেশি জনঘনত্ব সম্পন্ন রাজ্য কোনটি? অপশনস তোমাদের সামনে আছে, সিকিম, বিহার, উত্তরপ্রদেশ এবং ওয়েস্ট বেঙ্গল। উত্তর কি হবে? বিহার হবে। জনঘনত্বের দিক থেকে সেকেন্ড পজিশনে কি আছে? ওয়েস্ট বেঙ্গল। সমতার অধিকার সংবিধানের কোন ধারায় উল্লেখ করা আছে? 14 থেকে শুরু করে 18 নম্বর যে ধারাগুলো আছে এর মধ্যে কিন্তু সমতার অধিকার উল্লেখ করা আছে। কেলুচরণ মহাপাত্র কোন নাচের সাথে যুক্ত আছে? অপশন দেখো, ভারতনাট্যম, ওড়িশি নাচ, তারপরে কি আছে 3 নম্বর আছে কথাকলি এবং 4 নম্বর আছে সাঁইথিয়া। উত্তর কি হবে? ওড়িশি নাচ। ঠিক, উড়িষ্যা রাজ্য থেকে প্রথম যিনি পদ্মবিভূষণ পুরস্কার পান কত সালে পান? এই 1989 সালে। ঠিক আছে, সাথে থাকো বন্ধুরা, লেভেল তৈরি করে দেবো। ঠিক আছে, আর ভিডিওটাকে স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যে কোনো এক্সামের জন্য খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি কথা দিচ্ছি, তুমি যদি আমার সাথে কন্টিনিউ এই ক্লাসগুলো করো 1 থেকে 1.5 মাসের মধ্যে তুমি তোমার জিকে লেভেলটা নিজেই বুঝতে পারবে। নিম্নলিখিতর মধ্যে কে প্রথম ভারতীয় মহিলা যিনি অশোক চক্র পেয়েছেন? সবার আগে বলো যে অশোক চক্র কোন ফিল্ডে দেওয়া হয়, অর্থাৎ অশোক চক্র যে সম্মানটা, যে পুরস্কারটা, সেটা কেন দেওয়া হয়? ঠিক আছে, কি উত্তর হবে? যুদ্ধকালীন শান্তির জন্য। ঠিক আছে, দুটো দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে, তখন তার মধ্যে যে একটা শান্তির একটা আভাস নিয়ে যাচ্ছে, শান্তি বজায় রাখছে, সেই জন্য কিন্তু এই অশোক চক্র পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে, তো প্রথম ভারতীয় মহিলা যিনি অশোক চক্র পেয়েছেন তার নাম তোমাদেরকে বলতে হবে। অপশনস তোমাদের সামনে আছে। 1 নম্বরে আছে ইন্দিরা গান্ধী, 2 নম্বর আছে সরোজিনী নাইডু, 3 নম্বর আছে কিরণ বেদী এবং 4 নম্বর আছে নীরজা ভানু। উত্তর করো তোমরা। উত্তর কি হবে? অবশ্যই অপশন 4 কি হবে? নীরজা ভানু। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু নীরজা ভানু কত সালে পায়? 1987 সালে পায়। নীরজা ভানু এখনো পর্যন্ত সব থেকে কম বয়সী ভারতীয় যিনি কিন্তু অশোক চক্র পেয়েছিলেন। ভারতীয় সংবিধানের কোন তফসিলে কেন্দ্র, রাজ্য এবং যুগ্ম তালিকা সম্পর্কিত? ঠিক আছে, উত্তর করো। আমাদের মোট 12টা কি শিডিউল আছে, অর্থাৎ তফসিল আছে। এর মধ্যে কোন তফসিলে আমাদের বা কোন শিডিউলে আমাদের কেন্দ্র, রাজ্য এবং যুগ্ম তালিকার কথা উল্লেখ করা আছে? উত্তর কি হবে? অপশন ডি 7তম। 12 নম্বরে কি আছে বলো? মিউনিসিপাল কর্পোরেশন 12 নম্বরে আছে। 11 নম্বরে কি আছে? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত। 10-এ কি আছে? দল ত্যাগ বিরোধী আইন। ঠিক আছে, তাহলে উত্তর কি হচ্ছে? অপশন ডি বা অপশন 4, 7। এখান থেকে দেখো, এই যে কেন্দ্র তালিকা, এই কেন্দ্র তালিকায় অনেকগুলো বিষয় আছে। এখান থেকে তোমাদের অবশ্যই কোশ্চেন আছে যে কেন্দ্র তালিকায় যখন সংবিধান তৈরি হয় তখন ছিল 97টা বিষয়। বলো কতগুলো ছিল? 97টা বিষয়। আর এখন বর্তমানে কতগুলো আছে?
100টা বিষয় আছে। দুটোই খুব ইম্পর্টেন্ট, এক্সামে দুটো কোশ্চেনই আছে। যখন সংবিধান তৈরি হলো তখন কেন্দ্র তালিকায় কতগুলো বিষয় ছিল, উত্তর কি হবে? 97টা বিষয়। কতগুলো এখন আছে? 100টা আছে। তাহলে বাড়লো কতগুলো? 3টে বাড়লো। এবার রাজ্য তালিকার কথা দেখো। এবার রাজ্য তালিকায় যখন সংবিধান শুরু হয়েছিল, সংবিধান যখন তৈরি হয়েছিল, রাজ্য তালিকায় ছিল 66টা বিষয়, 66। এখন বর্তমানে কতগুলো আছে? 61টা আছে। অর্থাৎ রাজ্য তালিকায় কিন্তু 5টা কমে গেছে। যুগ্ম তালিকায় আগে কত ছিল? 47টা ছিল। বর্তমান কতগুলো আছে? 52টা আছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এগুলো আরেকবার তোমরা দেখে নাও যে কেন্দ্র তালিকায় আগে ছিল 97টি, এখন কতগুলো আছে? এখন আছে 100টি। রাজ্য তালিকায় আগে ছিল 66টি, এখন কতগুলো আছে? 61টি। যুগ্ম তালিকায় আগে ছিল 47টি, এখন কতগুলো আছে? 52টি। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা। এখান থেকে কিন্তু এক্সামে কোশ্চেন আসে আর বারবার কনফিউশন হয়। কনফিউশন কেন হয়? কারণ রিভিশন করে না তাই। মুখনায়ক পত্রিকাটি আম্বেদকর কত সালে শুরু করেছিলেন? তাহলে এখান থেকে একটা কোশ্চেন তোমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে যে মুখনায়ক পত্রিকাটি কে করেছিল? উত্তর কি হবে? আম্বেদকর। ঠিক আছে, কত সালে করেছিল এটা তোমাদের, এবার তোমাদের এই কোশ্চেনটা আছে কত সালে করেছিল। অপশানস তোমাদের সামনে আছে 1920, 1930, 1922 এবং 1940। উত্তর করো তোমরা। উত্তর কি হবে? 1920 সালে হবে। ঠিক আছে, কি হবে? 1920 সালে। এবার এই বি.আর. আম্বেদকর থেকে আর কি কি কোশ্চেন আছে? যে খসড়া কমিটির চেয়ারম্যান, খসড়া কমিটির বা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কি হবে? বি.আর. আম্বেদকর। 3টি যে গোল টেবিল বৈঠক হয়েছিল, সাল সাল বললে কত হবে? 1930, 31 এবং 32। এই 3টে বছর লন্ডনে পরপর 3টে গোল টেবিল বৈঠক হয়েছিল। এই 3টি গোল টেবিল বৈঠকেই কিন্তু বি.আর. আম্বেদকর উপস্থিত ছিল এবং তার সঙ্গে আর একজন উপস্থিত ছিল, নাম বলতে পারবে তোমরা? তেজ বাহাদুর সাপরু। কি বললাম? তেজ বাহাদুর সাপরু। ঠিক আছে, তাহলে এখান থেকে এই কোশ্চেনটা আসতে পারে যে 3টে যে গোল টেবিল বৈঠক হয়েছিল সেখানে কোন কোন ব্যক্তি উপস্থিত ছিল? উত্তর কি হবে? বি.আর. আম্বেদকর এবং তেজ বাহাদুর সাপরু। এবং এই বি.আর. আম্বেদকর 1990 সালে, কত সালে? 1990 সালে ভারতরত্ন পুরস্কার পায়। ভারতরত্ন পুরস্কার কিন্তু ভারতের সর্বোচ্চ সম্মান। আর্টিকেল আর্টিকেল 32 নম্বর যে ধারাটা আছে, সেই ধারাকে বি.আর. আম্বেদকর কি বলেছিল? সংবিধানের আত্মা বলেছিল। কেন বলেছিল? যে এই আর্টিকেল 32-এর মাধ্যমে আমাদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে আমরা ডাইরেক্ট যেতে পারবো কোথায়? সুপ্রিম কোর্টে যেতে পারবো। এই জন্য এই আর্টিকেলকে সংবিধানের আত্মা বলা হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।